থাকে যে বহুদিন যাবত আমেরিকার পলিসি ছিল যতদিন জো বাইডেন আসছে তার আগে পর্যন্ত যে বাংলাদেশের ব্যাপারটা ওরা দে ইউজ টু লুক অ্যাট বাংলাদেশ থ্রু দ্য আইজ অফ ইন্ডিয়ার চোখ দিয়ে বাংলাদেশকে দেখতো। ইন্ডিয়াকে একটা মানে লোকাল মালিকানা দিয়ে দিয়েছিল, বাংলাদেশের ব্যাপারে ইন্ডিয়া ডিল করবে। এখন যেহেতু বৈশ্বিক পরিস্থিতি পরিবর্তন হয়েছে, চীন রাইজ করেছে, ইউক্রেন যুদ্ধ হচ্ছে, রাশিয়ার সাথে চীনের এক ধরনের স্ট্র্যাটেজিক রিলেশন হচ্ছে, এই সমস্ত নিষেধাজ্ঞা, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরও ইন্ডিয়া তাদের তেল কিনছে, গ্যাস কিনছে, ইন্ডিয়া সম্পর্ক বজায় রেখেছে। এখন আপনার এই ইন্টারন্যাশনাল পলিটিক্সের ইকুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমেরিকা সরাসরি তার সাথে খুবই তার কথা শুনবে এরকম একটা সরকার চায়, হ্যাঁ, বা তার ইন্টারেস্ট সার্ভ করবে এই ধরনের একটা সরকার চায়। এখন বাংলাদেশে ধরেন যেই সরকারগুলো ক্ষমতায় থাকে তারা ক্ষমতায় থাকার জন্য যে কোনো দেশের পায়ে ধরতে পারে ক্ষমতায় থাকার জন্য। এটা আমি আওয়ামী লীগ বিল বলছি না, আমাদের সরকারগুলো সম্পর্কে আমার অ্যাসেসমেন্ট হচ্ছে এটা, যে কোনো দেশের যেই দেশের সাথে সম্পর্ক ভালো থাকলে ক্ষমতায় সে থাকতে পারবে সেই দেশের সাথেই রাখবে। সমস্যা হয়ে গেছে এখন আপনি যদি ধরেন তিনটা রাষ্ট্র পরস্পর শত্রু, তিনটা রাষ্ট্রই পাওয়ারফুল, তিনটা রাষ্ট্রই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে রোল রাখতে পারে বিভিন্নভাবে। এখন তিনটা রাষ্ট্র আবার পরস্পর শত্রু, তখন আমি যদি ক্ষমতায় থাকতে চাই তিনটা রাষ্ট্রের সাথে আমি একসাথে সম্পর্ক রাখবো কিভাবে? দিস হ্যাজ বিকাম ভেরি ডিফিকাল্ট ফর দিস গভর্নমেন্ট। ঠিক আছে, এখন ধরেন চীনের বাংলা বা যাদের কথা শোনা যাচ্ছিল হবে শিরিন স্পিকার বা তারপর ধরেন মশিউর রহমান বা ধরেন দীপুমণি, ওনাদের কি আপনার মনে হয় ওনারা সোশ্যাল মিডিয়াতে ছাত্রলীগ থেকে বহিষ্কৃত একজন নেতার বিয়ের অনুষ্ঠানের ভিডিও দিয়ে অভিনন্দন জানাবে, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সেক্রেটারি বিদেশে চলে গেছে আবার তাকে অভিনন্দন জানাবে? মানে আশ্চর্য হয়ে গেলাম মানুষের। সরি আমার কথা শুনেন ভাই, আপনি আমার কথাটা শুনেন। আপনি পুরাটা ফেসবুক দেখেন, আমি তো খুব আশা নিয়ে গিয়েছিলাম যে ঠিক আছে একটা মানুষকে বোঝার জন্য যায়, কারণ ওনার সঙ্গে আমি কিছু জানি না, খালি জানতাম দুদকের কমিশনার ছিলেন। হ্যাঁ, এখন আমি তো গিয়ে আমি আমার কাছে অনেস্টলি বিস্মিত হয়েছে আমি যে মানে একটা মানুষের থাকে না মেন্টাল মেকআপ, হয়তো আমি খণ্ডিতভাবে সোশ্যাল মিডিয়াতে আসে, আমি আশা করি আমার এই অবজারভেশন ভুল। সোশ্যাল মিডিয়াতে উনার রুচি বা উনার পছন্দ বা উনার মাইন্ডসেটের যে পরিচয় পেয়েছি আমি, হয়তো এটা একটা খুবই খণ্ডিত বা হয়তো উনি অনেক বড় মনের বড় শিক্ষিত মানুষ। আশা করি সেটাই হবে, আশা করি সেটাই যেন হয়। আমি একটা কথা আপনাকে বলি, রাষ্ট্রপতি অনেক কাজ কম থাকে, এই থাকে সবকিছু সত্যি, তারপরে একটা হয় না আমার রাষ্ট্রের 1 নাম্বার মানুষ, তো ওইখানে হামিদ সাহেব থাকলে উনার কিছু ব্যাপার আমার খারাপ লাগতো, উনি চিকিৎসা করতে প্রায় বাইরে যেতেন, কিছু কিছু বক্তব্য দিতেন, কিন্তু উনাদের স্ট্যাচার তো অন্যরকম। উনি 70-এর নির্বাচনে বিজয়ী একজন সদস্য। বই পাবলিশ হয়েছে, ওনার মনে আছে ওনার আত্মস্মৃতির, সেখানে উনি একটা কথা বলেছিলেন, এটা কিন্তু খুব আলোচিত হয়েছিল, এই দেশে সরকার যা চায় তার বাইরে কিচ্ছু করার ক্ষমতা পুলিশের নাই, সরকার যা বলে পুলিশ তাই করে। এমনকি উনি এটা বলেছিলেন যে একজন এমপি শহীদুল ভাই সরকার আচ্ছা আপনি কি এটা বলেছিলেন একজন এমপি মনে করে ওসি তার নিজের লোক, সে যা বলবে তাই করবে, এটা আপনি বলেছিলেন? আমি বলেছিলাম সরকারি রুলিং পার্টির নেতা কর্মীরা মনে করে তারা ক্ষমতায়, পুলিশ তাদের কথা মতো কাজ করবে, তারা সবসময় পুলিশকে চায় তাদের মতো করে নিয়ে কাজ করতে। যেই দলের সরকার ছিল তারা এই কাজ করে, এটা বলেছিলেন। দেখেন, আমি পুলিশ তো হচ্ছে সরকারের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, পুলিশকে ছাড়া একটা সরকার টিকতে পারে না। হ্যাঁ, আপনি পুলিশ তো দূরের কথা, আপনি বিচার বিভাগ নিয়ে প্রশ্ন করেছেন, তো বিচার বিভাগে যদি সরকারের পছন্দ মতো ভূমিকা নিম্ন আদালতে না রাখা হয় তাহলে বিচারকদের কি পরিণত হয় সেটা 2টা জাজ্জলমান প্রমাণ আমাদের আছে। এটা আমরা অনেকবার বলেছি, আমরা এসকে সিনহার ক্ষেত্রে দেখেছি এবং মোতাহার হোসেন যিনি তারেক রহমানের মামলাতে তার বিরুদ্ধে দোষ খুঁজে পান নাই তার পরিণতির ক্ষেত্রে দেখেছি। আবার আপনি ধরেন তত্ত্বাবধায়ক সরকার মামলাতে যারা যারা সরকারের পছন্দনীয় রায় দিয়েছিল তারা সবাই পরবর্তীকালে প্রধান বিচারপতি হয়েছে। যারা সরকারের পছন্দ মতো রায় দেয় নাই, ওই তত্ত্বাবধায়ক সরকার মামলার বিরুদ্ধে রায় দিয়েছিল, তারা কেউ সিনিয়র হওয়া সত্ত্বেও প্রধান বিচারপতি হতে পারে না। এরকম অসংখ্য উদাহরণ আছে, সর্বোচ্চ পর্যায়ে উদাহরণ আছে, আমি ছোট পর্যায়ে কি দিব। তো আমার তো অনেক ছাত্রী আছে বিভিন্ন আদালতে, সেখানে স্বাধীনতা আছে যারা বলে। আপনি যে জনাব এসকে সিনহার কথা বলছেন যে সে জনাব এসকে সিনহাও তো তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মানে এই রায় দিয়েছেন, মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে রায় দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার রায় দিয়েছেন দেখেই তো উনি চিফ জাস্টিস হয়েছেন। চিফ জাস্টিস হওয়ার পর যখন উনি ষোড়শ সংশোধনী মামলাতে
সরকারের বিপক্ষে রায় দিয়েছেন, সরকার যেটা চেয়েছে সেটা করে নাই, তখন উনি হঠাৎ করে দুর্নীতিবাদ খুবই শয়তান মানুষে পরিণত হয়েছে। একটা মানুষ ওই তত্ত্বাবধায়ক সরকার রায় দেওয়ার পর চিফ জাস্টিস হয়েছেন অন্যদেরকে ডিঙিয়ে, আবার ষোড়শ সংশোধনী মামলায় সরকারের অপছন্দনীয় রায় দেওয়ার পর উনি হঠাৎ করে খুব দুর্নীতিবাজ খুবই শয়তান বাজে লোকে পরিণত হয়েছেন। এগুলি তো চোখের সামনে দেখা, আর তো কিছু বলা দরকার নেই। একটু আমাদের একটা সেকেন্ড একটু সময় দেবেন জনাব শহীদুল হক, আপনি যদি আপনার হাতের ডান দিকে একটু বসেন তাহলে আমাদের ক্যামেরায় একটু ভালো দেখা যাবে, যে আপনি যদি আপনার ডান দিকে যদি একটু বসেন। আচ্ছা, আমি একটু আপনাকে বলি। এবার ঠিক আছে, জি জি, এবার ঠিক আছে, জি আচ্ছা, এবার ঠিক আছে, জি। আপনি নিম্ন আদালতের কথা বলেছেন, তো কিছু কথা বলি। শহীদুল ভাই ঠিকই বলেছেন, পুলিশ অনেক সরকারি চাপে পড়ে অনেক ধরনের মামলা দিতে পারে, আদালত তো আছে এটা দেখার জন্য। এখন আপনি তো খুব কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, আপনিও ম্যাজিস্ট্রেট ছিলেন, আমিও খুব অল্প কিছুদিন ছিলাম, যে আদালত প্রসেসের মধ্যে বর্তমান কালে আপনি জামিন পেতে পেতে এমন ঘটনা ঘটে, আপনি যে কিশোরের কার্টুনিস্ট কিশোর ওদের ঘটনাগুলো দেখেন, জামিন পেতে পেতে এত আলোচিত ঘটনাতেও জামিন পেতে পেতে 1 থেকে 1.5 বছর লাগে। ছাত্র অধিকার পরিষদে যে কর্মীগুলা আপনার জেলে গিয়েছিল বিনা কারণে, তাদের জামিন পেতে কারো 1.5 বছর 2 বছর লেগেছে। একটা মানুষ যখন, এবং জেলখানাতে যে কি অত্যাচার হয়, কি নিপীড়ন হয়, কি পরিমাণ অন্যায় হয়, কি পরিমাণ দুর্নীতি হয়, আপনারা তো কোনোদিন এই প্রোগ্রামগুলো করেন নাই, জেল থেকে ফিরে আসা লোকদের কথা শুনেন। এই যে 2-2.5 বছরের দুর্বিষহ জীবন, আদালত ভূমিকা রাখলে জামিন পেলে এই দুর্বিষহ জীবন থেকে তারা রেহাই পায়। আর আদালত কি জামিন দেয়? আপনি কাকে দেখেছেন আদালতে প্রথমবার যাওয়ার পরে সরকার বিরোধী যারা আছে জামিন পেয়েছে? মির্জা ফখরুলের মতো একটা লোক, যাকে আপনার পুলিশের এজাহারে নাম ছিল না, তাকে বোমা মারার ঘটনায়, নাশকতার ঘটনায় মাঝরাতে গ্রেফতার করা হলো। আমি বড় উদাহরণ থেকে দেখাই আপনাদের, কতবার নিম্ন আদালত তার জামিন বাতিল করেছে। কিন্তু প্রফেসর নজরুল, এইটা কি জন্য এরকম একটা ট্রেন্ড হয়ে দাঁড়ালো? মানে আপনি যেহেতু মানে বেশিরভাগই আপনার ছাত্র, এখন যারা জেলা জজ বা যারা ট্রায়াল কোর্টে যারা সর্বোচ্চ পদে আছেন, তারা কেন এই সাহসটা করছে না? মানে যে স্বাভাবিক, মানে তারা সবাই যদি করতেন তাহলে তো আর এটা মানে হইতো, মানে আমরা সবসময় শুধু পুলিশ, সাংবাদিক, আইনজীবীদের দোষ দিব। জি জি জি, আমি একটু ক্লিয়ার করি, আমার সবাই যারা আছে, আমার জেলা জাজ পর্যায়ে যারা আছে তারা আমার বন্ধু, আমি তো এত সিনিয়র না। আমার যারা ছাত্র আছে তারা হচ্ছে আপনার বিশেষ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ বা খুব বিশেষ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পর্যায়ে, জেলা জাজ হয়নি কেউ। শোনেন, কেন করবে? আমি আপনাকে একটা এক্সাম্পল দিলাম, আমার তো চট করে অনেক এক্সাম্পল মনে পড়বে না। একটা এক্সাম্পলে আমার মনে আছে, র্যাবের বিরুদ্ধে মামলা নিয়েছিল দেখে প্রথম আলোতে এসেছিল, সাথে সাথে তার মামলা নেওয়ার ক্ষমতা জব্দ করা হয়, তারপর তাকে দুর্গম এলাকাতে আপনার পাঠিয়ে দেওয়া হয়। এই উদাহরণগুলো তো আছে। এবং আমি তো ছাত্রদের নাম বলতে পারবো না, যাদের ক্ষেত্রে অভিযোগ আছে যে বিএনপি আমলে তারা ভালো ভালো পোস্টিং পেয়েছিল, তাদেরকে অত্যন্ত খারাপ খারাপ পোস্টিং দেওয়া হয়েছে। যাদের ক্ষেত্রে দেখা যায় যে মানে, আচ্ছা আপনি এটা বাদ দেন, আপনি কি এরকম কোনো ঘটনা দেখেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দিতে গেলে নিম্ন আদালত গ্রহণ করে দেখেছেন? আর আপনি কি এমন কোনো ঘটনা দেখেছেন যে বিএনপির বিরুদ্ধে মামলা দিতে গেলে মামলা গ্রহণ করা হয়নি? এটা দেখেছেন? আপনি একটা রিসার্চ করে দেখেন, যে আমি আপনাকে কনফিডেন্টলি বলবো মিনিমাম 80% ক্ষেত্রে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দিতে গেলে, ছাত্রলীগের বিরুদ্ধে মামলা দিতে গেলে, যুবলীগের বিরুদ্ধে মামলা দিতে গেলে আদালত এটা গ্রহণই করে না, আদালত গ্রহণই করে না। এবং মিনিমাম, আবার বলি আপনাকে, মিনিমাম 90% ক্ষেত্রে, মিনিমাম সম্ভবত 100%, আওয়ামী লীগ যদি বিএনপির কারো বিরুদ্ধে মামলা দিতে যায় আদালত এটা গ্রহণ করে। এই উদাহরণ থেকে বোঝা যায় না? আমি একটু প্রফেসর আসিফুল আপনাকে একটু থামাই, একটু জনাব শহীদুল হকের কাছে জানতে চাইবো, আপনি যে বিষয় নিয়ে কথা বলছিলেন, আমরা জানি যে 2 ধরনের ফৌজদারি মামলা আছে, সিআর এবং জিআর। জিআর মামলা যেগুলি পুলিশ সরাসরি গ্রহণ করে এবং পুলিশ যেগুলি আসলে পরিচালনা করে, সেই মামলাগুলি নেয়ার ক্ষেত্রে তারা যদি বিএনপির লোক হয় বা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা হয়, পুলিশ নেয় না, এই অভিযোগ আমরা সব জায়গা থেকে পাই। পদ্ধতিটাকে তত্ত্বাবধায়ক সরকার করতে নিরপেক্ষ করার জন্য, মানে বদলির সাথে নির্বাচনের নিরপেক্ষতা বা নির্বাচনের পক্ষপাতিত্বের একটা বিরাট সম্পর্ক আছে, এটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়া দরকার নাই। আমার কাছে আপত্তির কোনটা জানেন? শহীদুল ভাই যেটা বললো, সরকার তার পক্ষে লয়াল লোককে দিবে টিবে, কোনো সমস্যা নাই, দেখ সরকার তার পক্ষে লয়াল লোককে ইংল্যান্ড আমেরিকাতে দেয়। সমস্যা হচ্ছে সরকারের লয়াল কারা? আপনি আমাকে একটু টাইম দিন, আমরা একটা কেস স্টাডি দেখি, নাম বলবো না পুলিশ কর্মকর্তার। আপনার বিএনপির যে চিফ হুইপ ছিল জয়নাল আবেদিন ফারুক, তাকে নির্দয়ভাবে পিটিয়ে রাস্তায় যে ফেলে দিয়েছিল যে পুলিশ কর্মকর্তা, তাকে পরের বছর প্রেসিডেন্সিয়াল পদক দেওয়া হয়েছে, ঠিক আছে? অর্থাৎ সর্বোচ্চ পদক দেওয়া হয়েছে, যে তুমি খুব ভালো কাজ করেছো। ওইটা পরপরই, কয়েক মাস পরে, তারপরে তাকে অত্যন্ত ভালো ভালো জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে। এবং একটা ভালো জায়গায় পোস্টিং পাওয়া অবস্থায়, ঢাকার খুব কাছে, যখন তার বিরুদ্ধে একটা বড় শিল্পপতি প্রতিষ্ঠানের বড় খুব বিখ্যাত পার্টিক্স গ্রুপ বলে দিই, তার ছেলেকে বা তার পরিবারের কাউকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার অভিযোগ আসে, এত বড় অভিযোগ, তার কিছুদিন পরে তাকে ঢাকাতে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পোস্টিং দেওয়া হয়েছে এই ঘটনার পরেও, ঠিক আছে? তো
এটাতে তো ক্লিয়ার যে যারা জয়নাল আবেদিন ফারুকদের পিটিএ চিফ হুইপ থাকা অবস্থায় পিটিএ রাস্তার মধ্যে ফেলে দিতে পারবে নির্দয়ভাবে, ভিডিও ফুটেজ ছিল আপনার সবাই দেখেছেন, হাজার হাজার ছবি ছিল, তাদেরকে সরকার পুরস্কার দিবে, ভালো ভালো জায়গায় পোস্টিং দিবে, কারণ সে বিরোধী দলকে নির্যাতনের পরীক্ষায় চরম পরীক্ষায় সর্বোচ্চ পারফরমেন্স দেখিয়েছে। এটা ভেরি ক্লিয়ার। এবং আপনি এরকম অসংখ্য নিউজ আছে, এখন মনে পড়লো দেখে একজন কথা বলা, যে ওনার নাম বললাম না, আরো অনেকে আছে যারা আপনার বিভিন্ন সময় বিরোধী দলকে দমন করার ক্ষেত্রে অত্যন্ত নির্দয় এবং নিষ্ঠুর ভূমিকা রাখে এবং অত্যন্ত ওপেনলি রাখে, তাদেরকে সরকার ভালো ভালো পোস্টিং দেয়, প্রমোশন দেয়। এবং এটা শোনেন, এটা সমস্যা হচ্ছে কি, সমস্যা হচ্ছে সরকারের কাজ হচ্ছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা, সরকারের কাজ হচ্ছে বিরোধী দল বা ভিন্ন মতাবলম্বীদেরকে পিটানো না। এখন যখন একটা দল ক্ষমতায় আসে, তার একমাত্র লক্ষ্য থাকে বিরোধী দল ভিন্ন মতাবলম্বী তাদেরকে পিটায় সাইজ করে দিব, যাতে সুষ্ঠুভাবে ইলেকশনের কথা বলতেই না পারে, বা সুষ্ঠুভাবে ইলেকশন দাবি করার বা আদায় করার তাদের জন্য ক্ষমতাই না থাকে। এটা যখন একটা সরকারের নিয়ত থাকে, তখন আমি একটু বলি, তখন সে লয়াল হিসাবে সেই সমস্ত পুলিশ অফিসারকে দিবে যারা আইন কানুনের তোয়াক্কা না করে বিরোধী দলের উপর নির্মম নির্যাতন চালাবে, বিনা উস্কানিতে গুলি ছুড়বে, গায়েবী মামলা দিয়ে হাজার হাজার কর্মীকে গ্রেফতার করবে। সরকারের যখন নিয়ত থাকে যে আমি একটা ফেয়ার এন্ড ফ্রি ইলেকশন করব, বা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আছে, ফেয়ার এন্ড ফ্রি ইলেকশন হবে, তখন সরকার এই পর্যায়ে লয়াল লোক হিসাবে নিষ্ঠুর আইনের তোয়াক্কা না করা নির্যাতনকারী অন্য দলকে দমনকারী লোককে বেছে নেয় না। দিস ইজ দ্য ডিফারেন্স। আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে আমি একটু জনশহীদুলের কাছে জানতে চাই, বা আমি শুধু প্রফেসর আসিফ নজরুল আপনাকে জানতে চাই যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের সময় বড় কর্মকর্তাদের বদলির কথা বলছিলেন, কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ আসলে বাইনারি দুই ভাগে বিভক্ত। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে গেলে তত্ত্বাবধায়ক সরকার আসলে যাদেরকে নিয়োগ দিবে তারা এসেনশিয়ালি যারা আওয়ামী লীগকে অপছন্দ করে বা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের মানে স্পষ্ট অবস্থান রয়েছে। তো সেটা কি আসলে একটা মানে লেভেল প্লেইং ফিল্ড হয় কিনা? যারা তত্ত্বাবধায়ক সরকার আসে তারা তো অ্যাবসলিউটলি আওয়ামী লীগের এগেইনস্টে তাদের কিছু লোক বসাবে, যারা আসলে আওয়ামী লীগকে হেট করে, আওয়ামী লীগের ধ্বংস চায়। তো সেটা একটা লেভেল প্লেইং ফিল্ড হয় কিনা? জি জি, আমি আপনাকে গ্যারান্টি দিলাম, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক কিছু উপদেষ্টাকে নিয়ে আসেন, ওনারা কিভাবে জানেন, আওয়ামী লীগ আমলে ধরেন 100 জন পুলিশ কর্মকর্তা আছে, ধরেন বিএনপি আমলে 100 জনের মধ্যে বিএনপি 20 জনকে অত্যন্ত বড় বড় বা ভালো ভালো ফেভার করবে, বড় বড় পোস্টিং দিবে, বড় বড় প্রমোশন দিবে, ডিঙ্গায় প্রমোশন দিবে, আর হচ্ছে 20 জনকে সাইজ করবে। তো ওই 20 জন হচ্ছে আওয়ামী লীগ, আর 20 জনকে অত্যন্ত ফেভার করবে, তারা হচ্ছে বিএনপির। মাঝখানের যে অংশটা আছে, যারা সাইজও হয় না এবং যাদেরকে খুব বড় ফেভারও করা হয় না, তত্ত্বাবধায়ক সরকার আমলে প্রধানত তাদের কর্মকর্তাদের নেওয়া হয়। আপনি ইনভেস্টিগেট করে দেখেন, নেওয়া হয়েছে, যে কারণে তত্ত্বাবধায়ক সরকার আমলে যে ইলেকশন গুলা হয়েছে সেখানে 2 বার আওয়ামী লীগ 2 বার বিএনপি বিজয় হয়েছে। না, আমার মনে হয় যে 2001 সালে আমরা মানে সেই সময় আমি মাঠে ছিলাম বলে আমার রিপোর্টার হিসেবে মনে আছে, 2001 সালে আসলে ফেনীর যে ডিসি কে নিয়ে আসা হলো বা যে যাকে করা হয়েছিল, আপনি জানেন যে তাদের মধ্যে অনেকেই আসলে খুবই আওয়ামী লীগের এগেইনস্টে যাদের পজিশন ছিল বলে আমরা সেটি জানতাম। যাই হোক, আমরা আবার আসবো ফেনী নোয়াখালীর কথা, কিছু হতে পারে। আমি জেনারেল ট্রেন্ডের কথা বলছি। আমি একটু জনাব শহীদুল হকের কাছে আসি। জনাব শহীদুল হক, জনাব আসিফ নজরুল যার কথা বললেন, উনি আমার ব্যাচমেট, ইউনিভার্সিটিতেও চাকরিতেও কিছুটা। তো তাকে কি আসলে মানে মারধর করার জন্য পুরস্কৃত করা হলো কিনা? বারবার বিতর্কিত হওয়া সত্ত্বেও তাকে আসলে পুরস্কার করা হয়েছে। উনাকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয়েছিল গাজীপুরের এসপি হিসাবে, তার 7 দিনের মাথায় তাকে আবার গাজীপুরে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন বলেছিল যে তিনি